ইউজিসি নেট ক্র্যাক করার জন্য মাত্র কি 40% নাম্বার দরকার? 40% নাম্বার পেলেই কি ইউজিসি নেট এক্সামকে ক্লিয়ার করে ফেলা যায়? বিষয়টা কি এবং এই নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে কত শতাংশ নাম্বার পেলে ইউজিসি নেটকে ক্লিয়ার করে ফেলা যায়, সেই বিষয়টাই আজকে তোমাদেরকে বলবো। যেমন তোমরা যদি দেখো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউজিসি নেটে টোটাল কোশ্চেন থাকে কতগুলো? টোটাল কোশ্চেন থাকে ইউজিসি নেটে 150টা, 150 কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে তোমাকে দেওয়া হয়। তার মানে টোটাল 300 মার্কসের কোশ্চেন আমাদের ইউজিসি নেটে থাকে এবং এই এক্সামে মিনিমাম তোমাকে 40% নাম্বার পেতেই হবে যাতে করে মেরিট লিস্টে তোমার নামটা কনসিডার করা যেতে পারে। এবং সেক্ষেত্রে টোটাল 40% মানে 60টা কোশ্চেন, 150 কোশ্চেনে 60টা কোশ্চেন মানে 120 মার্কস কি পেলেই তুমি ইউজিসি নেট কোয়ালিফাই করে ফেলতে পারবে? এই বিষয়টাই আজকে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ইউজিসি নেটকে কোয়ালিফাই করার জন্য আমাদের কত নম্বর মিনিমাম দরকার যাতে করে আমরা ইউজিসি নেট বা জেআরএফ এক্সামটাকে ক্লিয়ার করতে পারি। তাই সবাইকে বলবো যারা যারা নেট এক্সামটা ক্লিয়ার করতে চাও তারা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি ইউজিসি নেটের কাট অফ কত হতে পারে, কত মার্কস পেলে তোমাদের সেফ স্কোর থাকে, এই সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে বলতে চলেছি। যারা ডিসেম্বরে নেট পরীক্ষা দিতে চলেছে ইউজিসি নেট এক্সাম, সেখানে তোমাদের এই বিষয়টা বা এই ভিডিওটা জেনে রাখলে তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প হবে। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে নেট সেট রিলেটেড বিভিন্ন আপডেট তুমি টাইম টু টাইম পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না। তো সবার আগে আমাদেরকে ইউজিসি নেট এক্সাম সম্পর্কে ধারণা নিতে হবে যে ইউজিসি নেট এক্সামটা কি, ইউজিসি নেট এক্সামটা কখন হয়, কিভাবে হয়, পুরো বিষয়টা আমাদের ধারণা নিতে হবে। দেখো, ইউজিসি নেট হচ্ছে এমন একটা এক্সাম যেটাকে আমরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম বলি এবং এই এক্সামটা মেনলি করা হয় বা কন্ডাক্ট হয় মাস্টার ডিগ্রির পরে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, বা যদি তুমি গ্র্যাজুয়েশনে থাকো গ্র্যাজুয়েশনের 8 সেমিস্টারেও তুমি কিন্তু নেট পরীক্ষাটা দিতে পারবে। এবং এই পরীক্ষায় পাশ করার পর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এলিজিবিলিটি তুমি পাবে এবং তার সাথে সাথে পিএইচডি করার এলিজিবিলিটিও তুমি কিন্তু পেয়ে যাবে। এবং সেটা শুধু একটা রাজ্যে নয়, নেট এক্সাম ক্লিয়ার করলে সারা ভারতের যে কোনো রাজ্যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি করার যে এলিজিবিলিটি সেটা কিন্তু পেয়ে যাবে। এবার এই যে এক্সামটা, এই এক্সামটা বছরে দুবার হয়, একটা জুন মাসে হয় এবং একটা ডিসেম্বর মাসে হয়। এবং এই পরীক্ষাতে কিন্তু 3টে ক্যাটাগরি থাকে। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে ক্যাটাগরি 1 জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আরেকটা ক্যাটাগরি হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরেকটা হচ্ছে শুধুমাত্র পিএইচডি। ব্যাপারটা কি? ধরো নেট পরীক্ষায় যতজন পরীক্ষায় দেয়, মানে পরীক্ষাটায় যতজন বসে, সেই পরীক্ষার মধ্যে তুমি ধরো 200 জন পরীক্ষা দিয়েছে, সেই 200 জন পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীর মধ্যে যারা 40% মিনিমাম 40% পাবে। মিনিমাম 40% মানে কি বললাম? এই যে ধরো টোটাল 300 মার্কসের মধ্যে যারা মিনিমাম করে 120 মার্কস পাবে তাদেরকে নিয়ে একটা টোটাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার এই 120-র মধ্যে কেউ 200 পাবে, কেউ তোমার হচ্ছে 210 পেলো, কেউ বা তোমার হচ্ছে 190 পেলো, 180 পেলো, এরমভাবে এক একজন এক একটা স্কোর পাবে। এবং এই 120 থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম যতজন যে পাবে 300-র মধ্যে, তাদের নামটাকে কি করা হবে? একটা মেরিট লিস্টের মধ্যে নিয়ে আসা হবে। তাদের নামটাকে কি করা হবে? একটা মেরিট লিস্ট তাদেরকে বানানো হবে এবং সেটাকে র্যাঙ্ক অনুযায়ী সাজানো হবে। 1 2 3 4 করে এরম করে র্যাঙ্ক করে টোটাল যতজন 120-র মধ্যে পেয়েছে প্রত্যেকের নামকে এখানে সাজানো হবে। এবং এই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী টপ 6%, র্যাঙ্ক লিস্ট অনুযায়ী যারা টপ 6, আগে টপ 1% যারা রয়েছে তারা জেআরএফ পাবে এবং এই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী যারা টপ 6%-এর মধ্যে রয়েছে তারা কি পাবে? তারা নেটের জন্য কোয়ালিফাই করবে, অনলি নেট কোয়ালিফাই করবে। আর রেস্ট কিছু যারা থাকবে, রেস্ট বলতে সবাই নয়, রেস্ট হয়তো 10 জন মতো বা ধরে নিতে পারো টপ 4% মতো যারা থাকবে, ওইটা এখনও এনটিএর তরফ থেকে পুরোপুরি বলা হয়নি কতজনকে দেওয়া হয়, তবে রেস্ট কিছু জনকে তোমার অনলি পিএইচডির জন্য কোয়ালিফাই করা হবে। এবার দেখা গেল টোটাল এই 40%-এর মধ্যে দেখা গেল রয়েছে তোমার 40%-এর মধ্যে ধরো রয়েছে তোমার হয়েছে ধরো 50 জন 40%-এর মধ্যে রয়েছে, 50 জন, 1 থেকে 50 জন 40%-এর মধ্যে রয়েছে। সেই 1 থেকে 50 জনের মধ্যে যারা 40%-এর মধ্যে ধরো রয়েছে, বা 100 জন, তর্কের খাতিরে ধরে নাও 100 জন 40%-এর মধ্যে রয়েছে, এই 100 জনের মধ্যে প্রথম একজন যে রয়েছে টপ 1% সে কি পাবে? সে জেআরএফ পাবে, ঠিক আছে? এবং এরপর থেকে 2 3, 2 গেল, 3 গেল, 4 গেল, 5 গেল, 6 গেল, এই যে যতজন রয়েছে এই এতজন হচ্ছে আমাদের কিসের জন্য কোয়ালিফাই করবে? নেটের জন্য কোয়ালিফাই করবে, ঠিক আছে? এবং 7-এর পর থেকে হয়তো 7 8 9 10
11, 12 এই কজনকে আমি ধরলাম যারা অনলি পিএইচডির জন্য কোয়ালিফাই করবে। কি করবে? অনলি পিএইচডির জন্য কোয়ালিফাই করবে। এবং রেস্ট যতজন রয়েছে মানে 13 থেকে 100 জন পর্যন্ত, 13 থেকে টোটালি 100 জন পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু কি হয়ে যাবে? তারা নট কোয়ালিফাইড হয়ে যাবে। তারা নট কোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তারা নট কোয়ালিফাইড হয়ে যাবে। তার মানে কি, যারা 40% পেলে তার মানেই কি তোমরা কোয়ালিফাই করলে? তার মানেই কোয়ালিফাই নয়। র্যাঙ্ক লিস্টে যত তুমি উপরের দিকে থাকবে তত তোমার কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা বা চান্স তত বাড়বে। এবার প্রশ্নটা হলো যে এই কোয়ালিফাই যে আমি করলাম তাহলে আমার মোটামুটি কীরকম স্কোর যদি আমি করি, 300-র মধ্যে কত স্কোর করলে তাহলে আমি র্যাঙ্ক লিস্টে সামনের দিকে থাকতে পারবো? এইটা নিয়েই অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো তার আগে তোমরা জেনে নাও যারা জেআরএফ কোয়ালিফাই করে তাদের কি ফেসিলিটি থাকে। যারা জেআরএফ কোয়ালিফাই করে তারা কিন্তু তোমার জেআরএফ সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাথে সাথে পিএইচডি তিনটের জন্যই কোয়ালিফাই করে। মানে জেআরএফ তুমি যদি কোয়ালিফাই করো তুমি মাসে মাসে ফেলোশিপ পাবে, ইউজিসির তরফ থেকে প্রতি বছর সরকার তোমাকে টাকা প্রোভাইড করবে, এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, এবং বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এলিজিবিলিটি তোমার থাকবে, এবং তার সাথে সাথে পিএইচডিও তুমি করতে পারবে। আর যদি তুমি ক্যাটাগরি 2 শুধু নেট ক্লিয়ার করো তাহলে তুমি কি করতে পারবে? তাহলে পিএইচডি করতে পারবে, কিন্তু সরকার তোমাকে কোনো রকম কোনো ফেলোশিপ বা স্টাইফেন্ড দেবে না, এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ কিন্তু দিতে পারবে। কিন্তু লাস্ট ক্যাটাগরি যদি শুধুমাত্র পিএইচডি তুমি কোয়ালিফাই করো তার মানে কি শুধুমাত্র তুমি পিএইচডি করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি দিতে পারবে না। এবার প্রশ্ন হলো জেআরএফ যখন তুমি পাস করছো, জেআরএফ পাস করার পর 3 বছরের মধ্যে তোমাকে কি করতে হবে? জেআরএফ পাস করার 3 বছরের মধ্যে তোমাকে কিন্তু ওই সার্টিফিকেটটা দিয়ে পিএইচডির জন্য তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি তার বেশি দেরি করে ফেলো, পিএইচডিতে ভর্তি হতে না পারো, তাহলে কিন্তু অ্যাওয়ার্ড লেটারটা তোমার আর কোনো কাজে দেবে না। তার মানে কি, তুমি যবে থেকে তোমার রেজাল্ট বেরোলো তুমি জেআরএফ ক্লিয়ার করছো তবে থেকে 3 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ঢোকার চেষ্টা করতে হবে। আর যদি তুমি শুধু নেট বা শুধু পিএইচডি ক্লিয়ার করো তাহলে যবে থেকে তোমার রেজাল্টটা ক্লিয়ার হচ্ছে তার মধ্যে থেকে 1 বছরের মাথায় তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে বা পিএইচডিতে অ্যাডমিশন তোমাকে নিতে হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার তোমরা যদি দেখো পুরো বিষয়টাকে, আমরা যদি সিলেবাসটাকে দেখি, যে পরীক্ষায় টোটাল 2টো পেপার থাকে, একটা পেপার 1 থাকে আর একটা হচ্ছে পেপার 2 থাকে, ঠিক আছে? পেপার 1 মানে যেখানে কতগুলো প্রশ্ন থাকে? যেখানে 50টা প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, তার মানে হচ্ছে টোটাল 100 নম্বরের কোশ্চেন পেপার তোমার পেপার 1-এর জন্য থাকবে। এবং পেপার 2-তে টোটাল 100টা প্রশ্ন থাকে এবং প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে, তার মানে 200 নম্বরের টোটাল পেপার কিন্তু এখানে থাকবে। তার মানে 200 আর 100 মানে টোটাল নেট পরীক্ষাটা হচ্ছে কত নম্বরের জন্য? 300 নম্বরের জন্য টোটাল নেট পরীক্ষাটা তোমার হচ্ছে। এবং টোটাল টাইম থেকে এখানে 150টি প্রশ্ন থাকে এবং 3 ঘন্টা টাইম মানে 180 মিনিট টাইম কিন্তু এখানে দেওয়া হয়, এবং কোনো ব্রেক থাকে না মাঝখানে পেপার 1 বা পেপার 2 করার জন্য কোনো রকম কোনো ব্রেক কিন্তু তোমাকে দেওয়া হয় না। তাহলে আবারও ভালো করে শুনে নাও ব্যাপারটা, যে পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে টোটাল 50টা আর 100টা মিলিয়ে 150টা কোশ্চেন থাকে এবং প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে থাকে। তার মানে 300 নম্বরের পরীক্ষা তোমার হবে, এবং পেপার 1 পেপার 2 এর মাঝখানে কোনো গ্যাপ থাকে না, টানা 3 ঘন্টা ধরে পরীক্ষা চলবে, এবং টোটাল 300 নম্বরের পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এই পরীক্ষাতে থাকে না, ঠিক আছে? তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। 150টা প্রশ্ন 2 নম্বর করে মানে 300 নম্বরের পরীক্ষা, টানা 3 ঘন্টা পরীক্ষা হবে, মাঝখানে কোনো ব্রেক বা গ্যাপ কিন্তু তোমাদের থাকবে না। এইবার তোমাদেরকে বলবো যে মেন বিষয়টা যেটা, সেটা হচ্ছে কাট অফ, যেটা নিয়ে সবাই কনফিউশনে থাকো যে কাট অফ মোটামুটি কীরকম কি হতে পারে। তো কাট অফ যদি আমরা দেখি বিগত কিছু বছরের জেআরএফ এর কাট অফ যদি আমরা দেখি, জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপের কাট অফ যদি আমরা দেখি, তাহলে কমার্স বলে যে সাবজেক্টটা রয়েছে, কমার্সের ক্ষেত্রে মোটামুটি 224 মানে 112খানা কোশ্চেন রাইট করা হয়েছিল। কতগুলো? 112, ঠিক আছে? তাহলে 112 মানে 224কে হাফ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? 112খানা কোশ্চেন কি হচ্ছে আমাদের কমার্স যারা জেআরএফ পেয়েছে তাদের জন্য কাট অফ ছিল। পলিটিক্যাল সায়েন্সের জন্য কত? 244, ঠিক আছে? 244 মানে এটার হাফ করে দাও, মানে হচ্ছে 122, ঠিক আছে? তো 122খানা কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জেআরএফ এর কাট অফ গেছিল। এবং এখানে হচ্ছে ইংলিশের কাট অফ কত গেছে? 188। তার মানে কি হচ্ছে, তো তুমি যদি দেখো এটা 9 দুগুণে 18, 4 দুগুণে 8, ঠিক আছে? 94। তাহলে 94খানা কোশ্চেন হচ্ছে তোমার আমাদের ইংলিশের জন্য কাট অফ গেছিল, ঠিক আছে? তো তোমরা যদি দেখো যে এই হচ্ছে আমাদের জেআরএফ এর কাট অফ বিগত বছরগুলোতে আমরা মোটামুটি তোমরা দেখতে পাবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমি যদি জেআরএফ ক্লিয়ার করতে চাই
আমার যে কোনো সাবজেক্টে যদি তোমার হয় তাহলে তোমার কতগুলো করে নম্বর দরকার। দেখো সেফ স্কোর যদি আমি তোমাকে বলি, ইউজিসি নেটের জন্য সেফ স্কোর, ইউজিসি নেটের জন্য সেফ স্কোর যদি তোমাকে আমি বলি, ইউজিসি নেটের জন্য সেফ স্কোর বা জেআরএফ এর জন্য যদি তুমি ধরো, তাহলে আমি তোমাকে ধরে নিই ফর জেআরএফ যদি আমি লিখে দিই তোমাকে, ফর জেআরএফ এর জন্য আমি যদি তোমাকে বলি কত স্কোর করা ঠিক হবে, জেআরএফ এর জন্য তুমি টার্গেট করো যে পেপার ওয়ানে, জেআরএফ এর জন্য টার্গেট করো যে পেপার ওয়ান এবং পেপার ওয়ানে চেষ্টা করো মিনিমাম করে যেন 35টা কোশ্চেন তোমার রাইট হয়, 35টা কোশ্চেন যেন তোমার রাইট হয়, এবং পেপার টুয়ে আউট অফ 50টা কোশ্চেনের মধ্যে 35টা কোশ্চেন যেন তোমার রাইট হয়, এবং পেপার টুয়ে 100টা কোশ্চেনের মধ্যে অন্তত কোনো 70টা কোশ্চেন যেন তোমার রাইট হয়, ঠিক আছে? 100টার মধ্যে 70টা কোশ্চেন যেন তোমার রাইট হয়, তবে গিয়ে যে তোমার মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমার হবে, ঠিক আছে? আমি বলবো এখন যা কাট অফের লেভেল, তুমি 70 না ধরে এটাকে 75 ধরো, 75খানা কোশ্চেন তুমি ধরো, কারণ এখন বেশ কাট অফ কিন্তু হাই যাচ্ছে। তাহলে এখানে 35টা কোশ্চেন এবং এখানে তোমাকে 75টা কোশ্চেন, ঠিক আছে? তাহলে 35 প্লাস 75, ঠিক আছে? 35 প্লাস 75, 5 5 10, 0 হাতে 1, 7 8 9 10, 10 1 11, ঠিক আছে? তার মানে 110টা কোশ্চেন তুমি কি করো, রাইট করার চেষ্টা করো, 110টা কোশ্চেন তুমি রাইট করার চেষ্টা করো, তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারো যে তোমার জেআরএফ এর মোটামুটি নাম্বার তোমার রয়েছে, এইটুকুন তুমি ধরে নিতে পারো, ঠিক আছে? এবার প্রশ্ন হলো, এইখানে 35টা কোশ্চেন আর এখানে 75টা কোশ্চেন, এই যে রাইট করব, এটা কিভাবে রাইটটা করব, এই রাইট করা গুড স্ট্র্যাটেজি বা প্রপার স্ট্র্যাটেজি কি হবে, এটাই হচ্ছে নিয়ম। সবার আগে তোমাকে জানতে হলো যে কতটা দরকার, আগে গোলটা সেট করো যে কতটা গোল দরকার, 110টা কোশ্চেন আমায় রাইট করতেই হবে, এটা হচ্ছে তোমার গোল। এবার এই গোলটাকে কারেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে, যেখানে মেন যেটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে ভারসাম্য রক্ষা করা। দেখো আমি তোমাকে বলি, ম্যাক্সিমাম ইউজিসি নেট অ্যাসপিরেন্টসের আমি দেখছি বিগত বেশ কিছু বছর ধরে আমি পরীক্ষাটা নিয়ে ঘাটাঘাটি করছি, তো আমি দেখেছি যে ম্যাক্সিমাম লোকজন কি ভুলটা করে, কমন ভুল সেগুলো হচ্ছে যে পেপার 2টাকে বেশি ফোকাস করা। তারা ভাবে যে পেপার 2 আমার নিজের সাবজেক্ট, পেপার 2টাকে পড়ি, পেপার 1টা হয়ে যাবে, যেটা সব থেকে বড় ভুল একটা কনসেপ্ট, ভুল নাম্বার 1। নেক্সট ভুল নাম্বার 2 যেটা হচ্ছে যে পেপার 2 এর জন্য শুধুমাত্র কয়েকটা এমসিকিউ বই বাজার চলতে কিনে নিয়ে আসা, যে আমার তো পড়া টপিক, আমার তো এটা জানার জিনিস, তো আমি কটা এমসিকিউ করে চলে যাই, আমার হয়ে যাবে, সেটা আরেকটা বড় ভুল। তৃতীয় ভুল হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে সঠিকভাবে অ্যানালিসিস না করা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার হয়তো অনেকে সলভ করে, কিন্তু জাস্ট কোন অ্যান্সার ABCD এরমভাবে করে সে চলে যায়, কিন্তু কোন অ্যান্সারটা কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইটাকে সে ঠিকমতো করে না। এতে করে কি হয়, এতে করে কিন্তু তার যে সঠিক যে জায়গাটা বা সঠিক যে প্রিপারেশনটা সেটা কিন্তু হয় না, এবং সে ভাবে কি যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করলাম কিন্তু তবুও আমার সিলেকশনটা হলো না। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট, যে পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে যে ভারসাম্য মেনটেন করতে পারবে না, ব্যালেন্সটা মেনটেন করতে পারবে, তার পক্ষে কিন্তু নেট সেট ক্লিয়ার করা সম্ভব হবে না। আমি তোমাদেরকে প্রপার কতগুলো জিনিস বলবো। প্রথম কথা হচ্ছে যে সিলেবাস, দুটোর ক্ষেত্রে পেপার 1 পেপার 2 দুটোর ক্ষেত্রে সিলেবাস 100% করার চেষ্টা করতে হবে তোমাকে, এবং সিলেবাসের সাথে সাথে বোথ পেপার 1 পেপার 2 সিলেবাস করতে হবে, উইথ তার সাথে গুড কন্টেন্ট তোমাকে পড়তে হবে, বা কোয়ালিটি কন্টেন্ট তোমাকে আমি পড়তে বলবো। গুড কন্টেন্ট তার সাথে পড়তে হবে, এবং কোয়ালিটি কন্টেন্ট তার সাথে পড়ার সাথে সাথে তার সাথে তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমাকে সলভ করতে হবে, PYQs, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে মক টেস্ট তোমাকে দিতে হবে, মক টেস্ট তোমাকে দিতে হবে। তো এই জিনিসগুলো যদি তুমি প্রপারলি পরপর করতে পারো, তাহলে তোমার পরীক্ষা কোনোভাবেই আটকাতে পারে না। এবার আমরা এখানেই কি করি, গাফিলতি দিয়ে দিই। আমরা কি করি, সিলেবাস কমপ্লিট করা, হয়তো আমরা পুরো সিলেবাস কমপ্লিট করি না, দু একটা MCQ বই এনে সিলেবাস পড়ে নিয়ে বলি আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। সিলেবাসে প্রতিটা টপিক ধরে ধরে বইতে কোথায় লেখা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে তুলে নেওয়া, সেখান থেকে শর্ট নোট বানানো রিভিশন করার জন্য, সেগুলো আমরা করি না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে অ্যানালিসিস আমরা করি না। মক টেস্ট আমরা কি করি, মক টেস্ট আমরা দিই, জাস্ট কত স্কোর হলো দেখে রেখে দিই, কিন্তু মক টেস্টকে অ্যানালিসিস করি না। তো এতগুলো গাফিলতি থাকার জন্য কি হয়, আমাদের নেট পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার হয় না। এইবার যদি তুমি দেখো যে পেপার 1টাকে যদি আমরা দেখি, প্রস্তুতির 25 থেকে 35% সময় 100 নম্বরের এই পেপারটি
আগানোর সামগ্রিক স্কোর বাড়িয়ে জেআরএফ নিশ্চিত করে, লক্ষ্য 70+ স্কোর। যার মানে এইমাত্র আমি বললাম 35টার ওপরে কোশ্চেন তোমাকে রাইট করতে হবে। তার মানে কি, পেপার ওয়ানে 35টার ওপরে স্কোর যদি তুমি করতে চাও বা রাইট করতে চাও, তোমাকে কিন্তু মানে জেআরএফ সুনিশ্চিত করবে এই পেপার ওয়ানই। তুমি যে ভাবছো যে শুধুমাত্র আমার নিজের পেপার পড়ে চলে যাব আমার হয়ে যাবে, তা কিন্তু নয়। নিজের পেপার দিয়ে তুমি স্কোর এগিয়ে নিতে পারবে, কিন্তু পেপার ওয়ান না করলে জেআরএফ পাওয়া কখনোই কিন্তু সম্ভব হবে না। এবং তার সাথে সাথে কি বলছে যে তোমার এখানে যেটা বলছে যে প্রস্তুতি 200 নম্বরের পেপারটি আপনার মূল শক্তি। এবার পেপার টু যেটা হচ্ছে, পেপার টু মানে যেটা হচ্ছে আমাদের 65 থেকে 75% সময় আমাদের টোটাল প্রিপারেশনের নেবে পেপার টু, এবং সেখানে 200 নম্বরের এই পেপারটি আপনার মূল শক্তি, সিলেবাসের গভীরে প্রবেশ। মানে এই যে পেপার টু মানে নিজের যে পেপার, সেটা হচ্ছে তোমার মেন শক্তি, মেন আসল পিলার বা ফাউন্ডেশন তৈরির জায়গা। দেখো পেপার ওয়ান তুমি নেট সেট পাস করার পর আর পেপার ওয়ান তোমায় পড়তে হবে না, কিন্তু পেপার টু তোমার নিজের সাবজেক্ট, তুমি এইটা নিয়ে পড়াশোনা করবে, এটা নিয়ে তোমাকে এগোতে হবে। তাই মেন ফাউন্ডেশন তোমাকে পেপার টুতে তৈরি করতে হবে, কিন্তু পেপার ওয়ানকে তোমাকে কি করতে হবে, ব্যালেন্স করে সিলেবাসটাও শেষ করতে হবে, রিভিশনও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে, যাতে করে সেখানের কম নম্বর যেন না আসে, যাতে করে পেপার টু ভালো হলেও পেপার ওয়ানের জন্য তোমার সাকসেস যাতে আটকে না যায়। এবার তোমাকে যদি আমি বলি যে মোটামুটি তোমরা যদি দেখো যে আমি তোমাদেরকে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের এনে দিয়েছি, কত দিনের, 90 দিনের, ঠিক আছে। মানে মোটামুটি তোমরা 3 মাসের একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি এখানে তোমরা পেয়ে যাবে, যেখানে আমি এই যেটা তোমরা এই আগস্ট মাস থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, বা কেউ যদি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই হিসাবেও পড়তে চাও পড়তে পারবে। মানে আগামী 3 মাসের প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে করে দিয়েছি। প্রথম কথা যেটা হচ্ছে ডে 1 থেকে 30, 1 থেকে 30 দিন, প্রথম 1 থেকে 30 দিন কি করো, কনসেপ্ট এবং ম্যাপিংয়ের ওপর গুরুত্ব দাও। কনসেপ্ট ম্যাপিং মানে সিলেবাস ম্যাপিং, পেপার টু এর মূল কনসেপ্ট তৈরি, টপিক ভিত্তিক পিওয়াইকিউ এবং শর্ট নোটস, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাদেরকে বলি, যারা আমার কাছে পেড ক্লাসে পড়ছে, আমি কি করি, ধরো সিলেবাসের একটা টপিক, এবং সেই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসছে সেইগুলোকে তুলে নিয়ে আসলাম, প্লাস একটা ভালো বইতে সেই টপিক সম্পর্কে কী কী রেফারেন্স আছে সেইগুলোকে তুলে নিয়ে আসলাম, নিয়ে টোটাল ওই টপিক সম্পর্কে আমি একটা নোটস বানিয়ে দিলাম। সেটা পেপার ওয়ানেও কি, পেপার টুয়ে কি। এইটাই হচ্ছে তোমাকে নিজে, তুমি যদি কোনো জায়গায় না পড়ো, তোমাকে নিজেকে এটা করতে হবে যে তুমি ধরো কোনো একটা টপিক, ধরো টিচিং অ্যাপটিটিউডের কনসেপ্ট অফ টিচিং, তাহলে বা লেভেলস অফ টিচিং, তাহলে এই লেভেলস অফ টিচিংয়ের প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসছে, প্লাস লেভেলস অফ টিচিংয়ে ভালো ভালো কিছু বই থেকে বা কিছু রেফারেন্স অথেন্টিক বই থেকে সেখানে কোন লাইনগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট লাইন, সেই দুটো জায়গাকে মিক্সড করে তোমাকে একটা গোটা নোট পেপার ওয়ানের জন্য বানাতে হবে। এতে করে কি হবে, এতে করে তোমার মানে সিলেবাসটা এবং তার যে নোটসটা সেটা কিন্তু তোমার রেডি হয়ে যাবে। বলেছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং শর্ট নোটস, তাহলে শর্ট নোটসের মধ্যে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেন তোমার থাকে। এইটা আগামী 1 দিন থেকে 30 দিন, মানে আগামী 1 মাসের কাজ হচ্ছে এটা। নেক্সট ডে 2 মানে ফেজ 2, ডে 31 থেকে 60, এখানে তুমি কি করো, ইউনিট ভিত্তিক মক টেস্ট। এবার ধরো তোমার টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন এগুলো হয়ে গেছে, এবার তুমি এক একটা ইউনিট ধরে পরীক্ষা দাও, টিচিংয়ের পরীক্ষা দাও, রিসার্চের পরীক্ষা দাও, কমিউনিকেশনের পরীক্ষা দাও। এতে করে কি হবে, তোমার কোন ইউনিটে কতটা স্ট্রং রয়েছে, কতটা উইক রয়েছে, সেই জায়গাটা তুমি কি করতে পারবে, আইডেন্টিফাই করতে শিখে যাবে। এবং পেপার ওয়ানে প্র্যাকটিস বৃদ্ধি, পেপার ওয়ানকে প্র্যাকটিস করা শুরু করো, অ্যাক্টিভ রিকল এবং দুর্বল অংশগুলো চিহ্নিত করে সমাধান। এই যে তুমি যখন ধরো ইউনিট বাই স্টেজ দেবে, তখন তুমি দেখতে পাবে কোন ইউনিটটা তোমার এখনও কাঁচা রয়েছে, সেই ইউনিটটাকে কোন জায়গাটায় কাঁচা সেটাকে আবার ঠিক করার চেষ্টা করো, আবার সেটাকে পড়ার চেষ্টা করো। এতে করে কি হবে, দুর্বল যে জায়গাগুলো, উইক জায়গাগুলো তোমার আবার কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, এবং তোমার সাথে সাথে কি হবে, তোমার রিভিশন করার টেকনিকও কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। ঠিক আছে, এবার পেপার 2 ফেজ 3 যদি দেখি, ফুল লেন্থ 3 ঘন্টার মক টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে লাস্ট যে 61 থেকে 90 দিন, লাস্ট যে তুমি 61 থেকে 90 দিন মতো টাইম যে তুমি পাচ্ছ, লাস্ট 61 ডেজ থেকে 90 ডেজ পর্যন্ত যে টাইমটা পাচ্ছ, সেই সময় তুমি টানা 3 ঘন্টার মক টেস্ট দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম সারাদিনকে 3 ভাগে ভাগ করে নাও, প্রথম সকালবেলা রিভিশন করো, দুপুরবেলা মক টেস্ট দাও 3 ঘন্টা, রাত্রেবেলা যে মক টেস্টটা দিলে সেই মক টেস্ট থেকে অ্যানালিসিস করো। এই যে 3টে স্ট্র্যাটেজি আমি তোমায় বললাম, কেউ যদি মেনে চলো, আমি গ্যারেন্টি দিতে পারি তার সিলেকশন কোনোভাবে আটকাবে না। প্রথম কাজ হচ্ছে সিলেবাস ধরে ধরে তার পিওয়াইকিউ দেখে দেখে, টপিক ধরে ধরে তার নোট বানানো, শর্ট নোটস। দ্বিতীয় হচ্ছে ইউনিট ভিত্তিক মক টেস্ট দেওয়া, দিয়ে কোন জায়গাটা দুর্বল সেটাকে আবার বেশি স্ট্রংটাকে, উইকটাকে স্ট্রং করা, এবং লাস্ট দিকে তোমাকে পুরো ফুল লেন্থ মক টেস্ট দেওয়া 1 মাস দিয়ে, মক টেস্ট দিয়ে তোমাকে কী করতে হবে, স্ট্রং করতে হবে নিজের জায়গাটা, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার ঠিকঠাক করে নিতে হবে। তো আমি কেন সবাইকে আমার ব্যাচের জন্য বলি,
তার কারণটা কি, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই 1 মাসের মধ্যে এতগুলো টপিক, পেপার 1-এর 10টা, পেপার 2-এর 10টা, টোটাল 20টা টপিকের মানে এতগুলো নোট বানানো, বই খুঁজে খুঁজে সেখান থেকে বার করা, প্রিভিয়াসের কোশ্চেন পেপারের নোট বানানো টু মাচ ডিফিকাল্ট একার পক্ষে কারোর। কারণ তুমি নোট বানাবে, তুমি রেডি করবে নাকি পড়বে, তো এইটা কি হয়ে যায়, মানুষের অনেক টাইম লেগে যায় রেডি করতে করতে। তো তুমি যদি এমন একজনের কাছে অ্যাডমিশন নাও যে কিনা এই জিনিসগুলো তোমাকে হেল্প করে দেবে, তোমাকে কি করে দেবে, কোশ্চেন মানে কন্টেন্টটা তোমায় বানিয়ে দিল, প্রিভিয়াসের থেকে কোশ্চেন তোমায় তুলে দিল, ভালো জায়গা থেকে তোমাকে নোটটা বানিয়ে একটা গোটা জিনিস তোমাকে রেডি করে দিল, তোমার কাজ হবে 1টা মাসে শুধুমাত্র সেগুলোকে পড়ে নেওয়া। সেটা সম্ভব, কিন্তু 1 মাসে নিজে নোট বানিয়ে সেগুলোকে পড়া, সেটার জন্য কিন্তু সময় অনেকটাই কম। ঠিক আছে, তো আমি তোমাদের সবাইকে বলি যে প্রিপারেশনটা এমনভাবে করো যাতে 6 মাসের মধ্যে তোমার এক্সামটা ক্লিয়ার হয়ে যায়। আর 6 মাসে এক্সাম ক্লিয়ার করতে গেলে কোনো না কোনো একজন গাইডকে প্রয়োজনই, কারণ না হলে তুমি নিজের একার পক্ষে সবটা করতে গেলে তোমার টাইম কিন্তু প্রচুর লেগে যাবে এবং সময়ের দাম আছে। ভ্যাকেন্সি সবসময় কিন্তু থাকবে তার কোনো মানে নেই, এখন ধরো ভ্যাকেন্সি আসার সুযোগ রয়েছে, ভবিষ্যতে থাকবে কিনা কেউ জানে না। তাই এখন যদি তুমি ক্লিয়ার না করে রাখো, পরবর্তীকালে গিয়ে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেল, ধরো ভ্যাকেন্সি আসছে না, তখন কিন্তু তোমায় ঘরে বসে থাকতে হবে। তো গোল্ডেন রুল যেটা কি বলবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করার গোল্ডেন রুল কি বলছে, প্রথম হচ্ছে যে প্রশ্ন, দ্য কোশ্চেন 70% পুরনো প্রশ্ন কনসেপ্ট ঘুরিয়ে করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখবে এই গত বছর যে এই জুনে যে পরীক্ষাটা হলো, প্রচুর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে কমন এসছে এবং হয়তো কমন কোশ্চেনকে ঘুরিয়ে দিয়েছে। তাই আমি যখন বলি যে প্রিভিয়াস ইয়ার পড়বে, তখন তার চারিদিকটা পড়ে নেবে, হয়তো কোশ্চেনটা যেটা দিয়েছে সেই সেম কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে হয়তো রিপিট তোমার চলে আসবে। নেক্সট হচ্ছে সঠিক উত্তর, কারেক্ট অ্যান্সার, সঠিক কোন উত্তর সঠিক তার পেছনে যুক্তি বুঝুন। ধরো কোনো একটা প্রশ্ন, তার উত্তর হচ্ছে এ, কেন এ, কেন বাকিগুলো নয়, সেগুলোকে বোঝার চেষ্টা করা, মানে বাকি 3টে অপশানকেও বোঝার চেষ্টা করা। এবং ভুল অপশান, বাকি 3টে অপশান কেন ভুল সেগুলোকে বোঝার চেষ্টা করা। বারবার বললাম, ম্যাক্সিমাম লোকজন কি করে যে যেটা ঠিক সেটাকে রাইট দিয়ে সেটুকুন পড়ে চলে গেল, কিন্তু সেই সম্পর্কে এক্সট্রা আরও নলেজ, ধরো তোমাকে প্রশ্ন করেছে লেভেলস অফ টিচিংয়ের কটা লেভেল হয়, তুমি বললে 3টে লেভেল, এবার জাস্ট 3টে লেভেল পড়েই তুমি চলে গেলে, পরীক্ষা এসে গেল যে ফার্স্ট লেভেল অফ টিচিং কোনটা, তুমি তো জাস্ট পড়ে গেছো 3টে লেভেল অফ টিচিং হয়, কোনগুলো লেভেল সেগুলো তুমি জানো না, তাহলে তুমি উত্তর করতে পারবে না। তোমার তখন পড়তে হবে যে লেভেলস অফ টিচিংটাকে পুরোটা ভালো করে পড়ে নেওয়া, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্ট লেভেল, প্রত্যেকটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক সবগুলো পড়ে নেওয়া, যাতে করে ওই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি সেটার উত্তর করে দিয়ে আসতে পারবে। নেক্সট হচ্ছে রিলেটেড টপিক। রিলেটেড টপিক মানে এরকম অনেক জিনিস আছে দেখবে হয়তো সেই টপিকটা থেকে ডাইরেক্টলি কমন আসেনি, কিন্তু টপিকটা থেকে হয়তো ঘুরিয়ে রিলেটেড করে কমন টপিক তোমাকে হয়তো দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে রিলেটেড যে টপিকগুলো রয়েছে, যেমন ধরো তোমাদের টিচিং অ্যাপটিটিউড লার্নিং থিওরিজ আছে, এই লার্নিং থিওরিজগুলো থেকে দেখবে জিয়ান পিয়াগেটের থিওরিটা হয়তো বইতে তুমি পাবে সব জায়গায়, কিন্তু এখান থেকে থর্নডাইকের থিওরি বলো, প্যাভলভের থিওরি বলো, আরও অনেক থিওরি রয়েছে যেগুলো হয়তো সিলেবাসে ডাইরেক্টলি নেই, কিন্তু সেখান থেকেও প্রশ্ন পরীক্ষা চলে আসে। তো তোমাকে সেক্ষেত্রে লার্নিংয়ের যত থিওরি রয়েছে সেই থিওরিগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নিতে তোমাকে হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাকে কি বলবো যে কনসেপ্ট বারবার শুধু বই পড়ার বন্ধ করুন, একটা মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করুন। ঠিক আছে, তৈরি করে মানে শুধুমাত্র বারবার আমি বই পড়ে যাচ্ছি, বারবার দেখছি নালে ভুলে যাচ্ছি, সেইটাকে করা তোমাকে বন্ধ করতে হবে। তোমাকে কি করতে হবে, মাঝে মধ্যে চোখ বন্ধ করে রিটেনশন পাওয়ার, আমি বারবার কি বলি, শর্ট নোট বানাও, কারণ পরীক্ষার আগের দিন তুমি সমস্ত বই খুলে খুলে রিভিশন করতে পারবে না, ওই শর্ট নোটটাই হচ্ছে তোমার রিভিশন করার জিনিস, এবং বারবার সেই শর্ট নোটটা দেখো, মাথায় রাখো, চোখ বন্ধ করে সেটাকে রিকল করা স্টার্ট করো, তবেই গিয়ে দেখবে কিন্তু তোমার জায়গাটা ঠিকঠাকভাবে তোমার জিনিসগুলো মাথায় বসবে। এবং 60 সেকেন্ড রুল কি বলছে, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই কনসেপ্টে 60 সেকেন্ডের মধ্যে কাউকে বুঝিয়ে বলতে পারবো, যদি না পারেন তাহলে আবার পড়ুন। ভালো, সব থেকে ভালো রুল, যেটা আমি বারবার নিজেও করতাম, যে নিজে চোখ বন্ধ করে নিজে বলার চেষ্টা করা, নিজে প্রশ্ন করা, নিজে উত্তর দেওয়ার চেষ্টা করা, আমি কি পারছি, আমি কি বলতে পারছি, যদি না পারি তখন ওই জায়গাটাকে খুলে আবার দেখে নেওয়া। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হতে পারে, যে যখনই তোমরা রাতের বেলা ঘুমোতে যাবে তখনই চোখ বন্ধ করে বারবার প্রশ্ন করবে যে কি পড়লাম, সেটা কি উত্তর, এটা কি পড়লাম, এটার কি উত্তর, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য একটা বেস্ট জিনিস হতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে এক্সাম ডেতে এক্সিকিউশনটা কি হবে, এটা যদি আমি পরে তোমাদেরকে বলবো যে এক্সামে কিভাবে তোমরা পারফর্ম করতে পারো। এক্সামে 3টে লেয়ারে আমি সবসময় বলি তোমাদেরকে এক্সাম পেপার সলভ করতে, রাউন্ড 1,
রাউন্ড 2 এবং রাউন্ড 3। রাউন্ড 1 হচ্ছে ডিরেক্ট বা কুইক কোশ্চেন, যেগুলো ধরো তুমি যেগুলো ডাইরেক্ট দেখেই উত্তর করে দিতে পারছো সেইগুলোকে আগে সমাধান করো রাউন্ড 1-এ। রাউন্ড 2-তে কি অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো দেখবে অ্যানালিটিক্যাল কোশ্চেন, সেইগুলোকে রাউন্ড 2-তে সলভ করো। তাহলে রাউন্ড 1-এ কি করবে, ডিরেক্ট যে কোশ্চেনগুলো যেগুলো দেখবে ডিরেক্ট আসছে সেই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করো রাউন্ড 1-এ, যেগুলো দেখবে তুমি দেখেই তুমি পেরে যাচ্ছ সেটা। রাউন্ড 2-তে তুমি কি করবে, কিছু অ্যানালিটিক্যাল লম্বা লম্বা লেন্দি প্রশ্ন সেগুলোকে সমাধান করো। আর লাস্টে রাউন্ড 3-তে যেগুলো তুমি পারোনি, রেখে দিয়েছো রিভিউ করার জন্য, সেইগুলোকে তুমি সমাধান করার চেষ্টা করো রাউন্ড 3-তে। এবং এই ফরম্যাটটা মক টেস্ট যখন তুমি দেবে তখনও কিন্তু সেম ফরম্যাটেই প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষার দিনও তোমার এই ফরম্যাটটাই কাজে লাগে। এমন নয় মক টেস্ট আমি যা ইচ্ছা করলাম ফাইনালে গিয়ে আমি করব, সেটা করলে কিন্তু হবে না। বাড়ি থেকে যেভাবে তুমি প্র্যাকটিস করবে তুমি দেখবে ফাইনাল এক্সামে গিয়েও তোমার প্রিপারেশনটা ঠিক সেই জায়গাতেই থাকবে। ঠিক আছে, আর কয়েকটা কথা তোমাদের বলে রাখি, যে ভুলগুলো মানুষ যেগুলো করে, যে শুধুমাত্র নেট পাস করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া, একদম ঠিক না। কেউ যদি মনে করে যে আমার শুধু তো নেটটা দরকার, আমার নেট ছাড়া কিছু দরকার নয়, তো আমি ওটাকেই টার্গেট করি না। সবসময় জেআরএফকে টার্গেট করে পড়াশোনা করো। জেআরএফকে টার্গেট করে পড়াশোনা করলে তোমার নেটও হয়ে যাবে, তোমার সেটও হয়ে যাবে, যা যা টার্গেট সব হয়ে যাবে। তো সবসময় বেঞ্চমার্কটা উপরে রাখবে, সেই হিসেবে পড়াশোনা করবে। পেপার 1-কে সম্পূর্ণ উপেক্ষা করা, যেটা আমি আগেই বলছিলাম, এটা হচ্ছে সবথেকে সাংঘাতিক ভুল, যে পেপার 1-কে ছেড়ে দেওয়া, যেটা একেবারে করা যাবে না। নিজেকে টেস্ট না করে প্যাসিভ রিডিং চালিয়ে যাওয়া, মানে না পড়ে শুধু আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, পরীক্ষা মানে না, মানে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি পড়ছি না, মানে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, মানে আমি শুধুমাত্র পড়ে যাচ্ছি, কোনো রকম প্র্যাকটিস করছি না, পরীক্ষা দিচ্ছি না, এই যে কনসেপ্টটা, এটা করলে চলবে না। অনেকে আমি দেখি, অনেকে এটা করে যে আমার তো সিলেবাস শেষ হয়নি, আমি বারবার পড়েই যাচ্ছি, নতুন নতুন টপিক পড়ে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে, কোনো প্র্যাকটিস করছে না, কিছু করছে না। তাদের পক্ষে ক্লিয়ার করা সম্ভব নয়। তুমি যতটা পড়েছো সেই পড়াটাকে রিভিশন করো এবং সেটাকে প্র্যাকটিস করো। যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত সিলেকশন নিয়ে আসা সম্ভব নয়। অতিরিক্ত বই এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করা, এটা আরও বেশি সমস্যার জিনিস। অনেকে কি করে, অনেক হাজার একটা বই নিয়ে চলে আসে, ঠিক আছে, তো সেটা করা যাবে না। প্রত্যেকটা টপিকের জন্য পেপার 1-এর জন্য একটা বই যথেষ্ট, আর পেপার 2-এর প্রত্যেকটা 10টা ইউনিটের জন্য একটা ইউনিট, প্রত্যেকটা টপিকের জন্য একটা করে ইউনিটই যথেষ্ট। এইটুকুন যদি তুমি করো তাহলেই তোমার মোর দ্যান এনাফ, আর বেশি কিছু প্রয়োজন নেই। কঠিন বা দুর্বল ইউনিটগুলোকে এড়িয়ে যাও। অনেকে আমি দেখেছি যে সমস্ত টপিকগুলো পারে না, যেমন হয়তো অনেকে ম্যাথের সমস্যা, ডিআইতে সমস্যা বা অনেক সমস্যা রয়েছে, সেই ইউনিটগুলোকে বাদ দিয়ে চলে যায়। তো যতক্ষণ না তুমি তোমার কঠিন টপিক যেটা তুমি পারছো না সেটাকে নিজে চেষ্টা করছো, ততক্ষণ সিলেকশন আসা খুব মুশকিলের ব্যাপার। দেখা যাবে ওই জায়গাটাই তোমাকে সিলেকশনটা আটকে দেবে। নেক্সট হচ্ছে মক টেস্ট দেওয়ার পর তার ভুলগুলোকে অ্যানালিসিস না করা। যেটা আমি বারবার বলেছি, তুমি বারবার মক টেস্ট দিচ্ছ, জাস্ট কত মার্কস আসছে দেখছো, দেখে পালিয়ে চলে যাচ্ছ, কিন্তু সেখানে কেন ভুল হলো, কোনটা ভুল হলো, দুর্বলগুলো জায়গাগুলো কোনগুলো, সেইগুলোকে অ্যানালিসিস যতক্ষণ না তুমি করতে পারবে ততক্ষণ তোমার সিলেকশন কিন্তু আসবে না। তো এইগুলো কয়েকটা ভুল রয়েছে, যে ভুলগুলো আমি আশা করব তোমরা আমার ভিডিওর পর থেকে সেগুলোকে আর কোনোভাবে করবে না, সেগুলো তোমরা কমিয়ে দেবে। এবং ডেইলি রুটিন মোটামুটি তোমরা সেট করে নাও, যে 90 মিনিট টাইম তোমরা কি করো, 90 মিনিট টাইমে তোমরা পেপার 2-কে করার চেষ্টা করো, এবং 45 মিনিট টাইমে কি করো, পেপার 1-কে করার চেষ্টা করো প্রতিদিন, এবং 30 মিনিট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো, এবং 15 মিনিট অ্যাক্টিভ রিভিশন করার চেষ্টা করো। তো এইটা তোমার ডেইলি রুটিন, এটা তোমার ডেইলি রুটিন হিসেবে তোমার কাজে লাগবে। ঠিক আছে, 90 মিনিট পেপার 2 পড়া প্রতিদিন, 45 মিনিট পেপার 1 পড়া, 30 মিনিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা, এবং 15 মিনিট অ্যাক্টিভ রিভিশন করা। ঠিক আছে, তো কত ঘন্টা পড়লেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কতটা নির্ভুলভাবে পড়ছো, সেটা গুরুত্বপূর্ণ। মানে টাইম ক্যালকুলেট করে পড়ার চেষ্টা করো না, যে আমি 2 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা করবো, তা নয়। যতক্ষণ পড়ছো সেই পড়াটা যেন ভালোভাবে হয় সেইটা মেনটেন করার চেষ্টা করো। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে দিই, তাহলে ফাইনাল তোমাদের কি, যে যদি জেআরএফ পেতে হয় সিলেবাসটাকে ভালো করে শেষ করা, শর্ট নোট বানানো, রিভিশন করা, এবং বারবার রিভিশন করা, প্র্যাকটিস করা, এগুলো যদি তুমি করতে পারো তাহলেই 2026 ডিসেম্বরে জেআরএফ তোমার কেউ আটকাতে পারবে না। এইটুকুন হচ্ছে একদম ফাইনাল রুল। যে কটা রুলস আমি বললাম সেগুলোকে যদি ঠিকঠাক মেনটেন করো, সিলেবাস, রিভিশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো যদি তুমি ঠিকঠাকভাবে করো, তোমার জেআরএফ ডিসেম্বরে কেউ আটকাতে পারবে না, এইটুকুন গ্যারেন্টি আমি তোমায় দিতে পারি। এইবার যেটা মেন বিষয় আমি তোমাদেরকে বলবো, যে এইভাবে তুমি প্রিপারেশন রিলেটেড সমস্ত গাইড পাওয়ার জন্য সবার আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন করে যাও। এই যে নাম্বার 8583890659, এই নাম্বারে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, নেট সেট। তাহলে আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো,
এবং সেখানে তোমাদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে সব কিছু তোমাদের বলে দেবো। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি বুঝে যাবো কার কার সাবজেক্ট জিওগ্রাফি, কারণ আমার নিজের সাবজেক্ট জিওগ্রাফি, তাহলে তাদেরকে আমি এক্সট্রা তাদেরকে কিছু গাইড করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে নেট সেট বা যাদের সাবজেক্ট নেট সেট জিওগ্রাফি তাহলে নেট সেট জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আগে অবশ্যই করে জুড়ে যাও, কারণ সেখানেই প্রিপারেশন স্ট্র্যাটেজি সমস্ত আপডেটগুলো সব তুমি টাইম টু টাইম পাবে। এবার আরও একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদেরকে আমি কি বললাম, তোমাদেরকে আমি বললাম যে সিলেবাস থেকে তোমাকে ধরে ধরে টপিক ধরে ধরে তোমাকে নোটস বানাতে হবে, এটা বলেছি আমি। এবার সিলেবাস থেকে টপিক ধরে ধরে তুমি নোটস বানাবে, তাহলে কি কি বলছি, ফার্স্ট 1 নম্বর বলছি সিলেবাস ধরে সেই সিলেবাসের টপিক ধরে ধরে তুমি নোটস করবে, নোটস, তাই তো। এবং তার সাথে সাথে তুমি কি করছো, সিলেবাস ধরে ধরে নোটস করছো, তার সাথে সাথে তুমি কি করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে করার চেষ্টা করবে, তার সাথে সাথে তুমি কি করবে, তার সাথে সাথে তুমি মক টেস্ট দেবে, তার সাথে সাথে তুমি কি করছো, মক টেস্ট দিচ্ছ, তার সাথে সাথে হয়তো তুমি কিছু প্র্যাকটিস বই কিনছো, ই বুক বা কিছু বই কিনছো, প্র্যাকটিস বুক করছো। তো এত কিছু জিনিস হয়তো তুমি ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে কিনবে, সময় নষ্ট, টাকা খরচা সব হবে। এবার তোমাকে যদি আমি বলি এই প্রত্যেকটা জিনিস তুমি যদি আমার ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ, কি কি পেয়ে যাচ্ছ, তুমি আমার এই ব্যাচের মধ্যে সিলেবাস প্লাস নোটস, তার সাথে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, ই বুকের মধ্যে দিয়ে প্র্যাকটিস করার বই তুমি পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস বুক তুমি এখানে কি করছো, প্র্যাকটিস বুক তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবার তাহলে আমি তোমাকে বলবো যে তুমি কেন নেবে না, তোমার এখানে নোটসগুলো রেডি হয়ে যাচ্ছে, তোমার এক্সট্রা করে সময় লাগছে না। এবার তুমি বলবে স্যার তাহলে আপনার কাছে কি ব্যাচ আছে, আমার কাছে পেপার 1-এরও ব্যাচ আছে, অনলি পেপার 1-এরও ব্যাচ আছে, আবার পেপার 1 প্লাস জিওগ্রাফিরও ব্যাচ আছে, পেপার 1 প্লাস জিওগ্রাফি। এবার তোমরা বলবে স্যার অন্যান্য পেপার 2গুলো আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি, আমরা চেষ্টা করছি একে একে, কারণ তোমরা জানো যে নেটের জন্য যে টিচার পড়াবেন তাকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হবে, তিনি নিজে কোয়ালিফাই করেছেন বা কলেজে পড়িয়েছেন এরকম অভিজ্ঞতাপূর্ণ মানুষকে নিয়েই তবে ব্যাচ লঞ্চ করতে হয়। তো আমরা সেটার জন্য প্রপার চেষ্টা করছি, আমরা চেষ্টা শুরুও করে দিয়েছি, কিছু টিচার আমাদের সাথে কানেক্টেডও হয়েছে, আমরা সেটার জন্য একদম পুরোপুরি রেডি। এবার তো পেপার 1-এর ব্যাচটা তোমরা যদি নিয়ে নাও, পেপার 1-এর ব্যাচটা নিয়ে তোমরা তোমাদের বাকি যাদের অন্যান্য সাবজেক্ট তাদের পেপার 1টা দিয়ে তোমার নিজের সাবজেক্টটা পেপার 1টাকে রেডি করতে শুরু করো। যখন তোমার নিজের সাবজেক্ট আসবে, যখন তোমার নিজের সাবজেক্ট এখানে লঞ্চ হয়ে যাবে, ধরো হিস্ট্রি, বেঙ্গলি, যার যে সাবজেক্ট, তখন তুমি সেই সাবজেক্টটাকে আলাদা করে পারচেস করো। এরম নয় যে তখন তোমাকে সাবজেক্টের সাথে আবার পেপার 1কে নিতে হবে, এরম মানে নেই। আর যাদের সাবজেক্ট জিওগ্রাফি তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের পেপার 1 প্লাস জিওগ্রাফি দুটোই তুমি আমাদের এখানে পেয়ে যাচ্ছ। এবার প্রত্যেকটা আমাদের স্বাধীনতা ডে উপলক্ষে, আমাদের কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে চলছে 30% অফ চলছে আমাদের সমস্ত ব্যাচে। তুমি যদি দেখো যে আমাদের পেপার 1-এর যে ব্যাচটা মোটামুটি দাম ছিল 2099, 2099, আর পেপার 2-এর যে পেপার 1 প্লাস পেপার 2-এর যে ব্যাচটা সেটার দাম ছিল মোটামুটি কত, 6099, 6099। কিন্তু তুমি স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি এইটা পেয়ে যাচ্ছ কত টাকায়, তুমি এইটা পেয়ে যাচ্ছ পেপার 1 প্লাস 2টা 5999 টাকায় তুমি পেয়ে যাচ্ছ, এবং পেপার 1টা যেটা সেটা কিন্তু এই পেপার 1 যেটা সেটা মোটামুটি 1900 টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 1900 টাকার মতো সামথিং কিছু একটা আছে তুমি পেয়ে যাবে। তুমি যদি এই ইন্ডিয়া 30 যদি এই কুপন কোডটা ইউজ করো তুমি, তাহলে আরও কম ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমার এই পেপার 1-এর টাকাটা 1700 টাকা মতো হয়ে যাবে, এবং পেপার 2-এর টাকাটা মোটামুটি তোমার 5800 টাকা বা 5700 টাকা মতো হয়ে যাবে। মানে ফাইনালি তুমি পেপার 1টা 1700 টাকায় পেয়ে যাবে এখন, এবং পেপার 1 প্লাস জিওগ্রাফিটা মোটামুটি 5700 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। তো তোমার যদি মনে হয় এই বিষয়ের বিস্তর জানা প্রয়োজন, ডিটেল দরকার, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8130209247 নাম্বারটা নোট করে নাও। এই নাম্বারে তুমি ফোন করে 1 প্রেস করবে, তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কীভাবে তুমি ব্যাচটা নিতে পারো, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে। আর তোমার যদি মনে হয় যে আমার সাথে কথা বলে নেবে ব্যাচ দেবে, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে গাইড করে দেবো কীভাবে ব্যাচ তুমি নিতে পারো। আর সবাইকে বলবো ব্যাচটা নিয়ে নাও, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলছে, আগের ক্লাসগুলো তুমি সবটাই রেকর্ডেড পেয়ে যাবে, আগামী ক্লাসগুলো তোমার কাছে লাইভ হিসাবে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এই ব্যাচে তুমি একবার যদি জয়েন করে যাও
এইগুলো কোনোটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। একটা এরকম কিছু নেই যে এই ব্যাচে বাদ থাকবে, যেটা কমিটমেন্ট করেছি তার থেকে বেশি তোমরা পাবে। কারণ আমি এই ইবুকটা তোমাদেরকে ফ্রি দিয়েছি, ইবুকটা কিন্তু ব্যাচের মধ্যে ছিল না, সেটা আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবং তার সাথে তোমাদেরকে বলবো আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে, অ্যাপটাকে ইনস্টল করে নাও। কী করে করবে, তুমি প্লে স্টোরে যাও, আড্ডা 24/7 লেখো বা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করে নাও। এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে ইনস্টল করবে। কারণ এই অ্যাপের মধ্যে তুমি শুধু পেইড ক্লাস না, লাইভ ক্লাস থেকে শুরু করে ফ্রি ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জব আপডেট, এই সব কিছু তুমি পাবে। তার জন্য অবশ্যই আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করো। প্রচুর ছেলেমেয়ে এখানে ফ্রিতেও পড়াশোনা করছে, যাতে করে তাদেরও কিন্তু অনেক প্রিপারেশনে হেল্প হচ্ছে। তাই অ্যাপটাকে অবশ্যই করে তোমরা ইনস্টল করে তোমাদের কাছে রেখে দাও। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। যদি আর কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে বলবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভালো লাগলে একটা লাইক এবং একটা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে সাবস্ক্রাইব বাটন নিচে পাবে, যাতে করে কি হবে, তোমার যে কোনো আপডেট আমি দিলে তোমার কাছে সবার আগে আপডেটটা যাতে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।